গতদিন এই বিভিন্ন এজেন্ট কাকে বলে, এজেন্টের কি কি মানে অংশ থাকে, বা এজেন্ট কিভাবে রেশনাল হয়, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু ডিসকাশন করছিলাম। এবং লাস্টের দিকে আমরা পিইএএস ক্রাইটেরিয়া যেগুলো হওয়ার কথা এজেন্টের জন্য, সেগুলোতে বোঝার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা যেটা দেখব যে আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে একটু ধারণা নিতে হবে আর কি। কারণ এজেন্টের জন্য তার আশেপাশে এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এনভায়রনমেন্টের ইম্পর্টেন্সটা এতটাই বেশি যে আপনার একটা এজেন্ট যে যে ডিসিশনটা নিবে, সেই ডিসিশনটা নেওয়ার জন্য এনভায়রনমেন্টের প্রত্যেকটা জিনিসকে তাকে পারসিভ করতে হয়, পারসেপশন করতে হয়। এবং অলরেডি আমরা জানি পারসেপশন করা হয় সেন্সরের মাধ্যমে। ঠিক একইভাবে আবার এনভায়রনমেন্টের উপরে কিন্তু এজেন্টের পারসেপশন করার ফলে যে ধরনের ডিসিশন বা যে ধরনের অ্যাকশনগুলো নেওয়ার কথা, সেগুলো কিন্তু সে নিতে চেষ্টা করে। এবং সেটা চেষ্টা করা হচ্ছে অ্যাকচুয়েটরের মাধ্যমে। হ্যাঁ, সো এটা আমরা দেখছিলাম। তো ইনভায়রনমেন্টের আমরা যদি নর্মাল ইনভায়রনমেন্টের সঙ্গে হচ্ছে যে একটা এজেন্ট তার আশেপাশে যা আছে সেটাই তার ইনভায়রনমেন্ট। জিনিসটা এমন না যে কোনো আপনার পার্টিকুলার জিনিস থাকতে হবে, ওই ওই জিনিস থাকতে হবে, জিনিসটা এরকমটা না। কোন একটা যদি রোবট চিন্তা করেন যে সে হচ্ছে একটা হোটেলে সার্ভিসের কাজ করবে, তাহলে তার ইনভায়রনমেন্ট হচ্ছে শুধুমাত্র ওই হোটেলের যে বাউন্ডারিটা সেটাই। ওই বাউন্ডারির ভিতরে যা যা আছে সেটা তার ইনভায়রনমেন্টের অংশ হিসেবে কাজ করবে। সো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে একটা এজেন্ট যখন আমরা চিন্তা করি, তো এজেন্ট যাতে একটা পার্টিকুলার কাজের জন্য তৈরি করা হয়, মানে এআই এজেন্টের কথা যদি বলি, মানুষ কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার কাজের জন্য এজেন্ট না। মানুষ যে কোনো কাজের জন্যই এজেন্টের মতো কাজ করতে পারে, যে কোনো কাজের জন্য সে উপযোগী। কিন্তু এআই এজেন্ট যেটা, সেটা ডেফিনেটলি শুধুমাত্র একটা এনভায়রনমেন্টে একটা কাজের জন্য আহ, মানে তৈরি করা হয় আর কি। অর্থাৎ তার গোলটা হচ্ছে একটাই হবে। সো এনভায়রনমেন্টের যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা এজেন্ট তার আশেপাশে যা আছে সেটা তার এনভায়রনমেন্ট। এবং এনভায়রনমেন্ট বেশ কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা। প্রথমটা দেখেন যে ফুলি অবজারভেবল এনভায়রনমেন্ট একটা হতে পারে, তার উল্টাটা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল। ডিটারমিনিস্টিক একটা এনভায়রনমেন্ট হতে পারে, সেটা একটা উল্টাটা হচ্ছে স্টকাস্টিক। একটা আছে এপিসোডিক আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। একটা আছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। মানে জাস্ট উল্টাটা হইতে পারে, যদি স্ট্যাটিক হয় তার উল্টাটা হচ্ছে ডাইনামিক। তো এরকম অনেকগুলো এনভায়রনমেন্ট আসলে সম্ভব। সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট হলে তার উল্টাটা হচ্ছে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, এরকম অনেক কিছু হইতে পারে। তো এটা সম্ভবত সামনে আসবে, এটা ডিসক্রিপশন। সো ফুলি অবজারভেবল এনভায়রনমেন্ট যেটা, নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে এনভায়রনমেন্টটা টোটালি মানে আমাদের যে এজেন্ট আছে তার কাছে ভিজিবল হবে, টোটালি ভিজিবল। এই যে এনভায়রনমেন্টটা, সেটা হচ্ছে ফুলি অবজারভেবল। মানে অর্থাৎ এখানে যে যতগুলা স্টেট সম্ভব, স্টেট বলতে এক একটা অবস্থা। হ্যাঁ, মানে কোন একটা রোবট ধরেন ডানে গেল, এটা তার একটা স্টেট। আবার সেখান থেকে সামনে আগাইলো, এটা আর একটা স্টেট। সো সে কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাচ্ছে, এগুলো হচ্ছে স্টেট। তো কোনো এজেন্ট যদি যে এনভায়রনমেন্টে আছে তাকে আমরা ফুলি অবজারভেবল বলবো তখনই যদি তার প্রত্যেকটা স্টেট স্পেস জানা থাকে। মানে তাকে কোনটা থেকে কি করতে হবে না করতে হবে, কোথায় থেকে কোথায় যাইতে হবে, এগুলো তার যদি জানা থাকে, তাহলে তাকে বলা হবে ফুলি অবজারভেবল। তো তাহলে উল্টাটা কি হবে তাহলে বলেন আপনারাই। পার্শিয়ালি অবজারভেবল কি হতে পারে? তো স্যার হয়তো ওইটা কয়েকটা কিছু জানলা। ক্ষেত্রে স্যার আমরা করতে পারবো, আবার কিছু ক্ষেত্রে স্যার পারবো না। যেমন স্টেট গুলো আমরা ডিটারমাইন করতে পারবো না, অবজার্ভ করতে পারবো না। আচ্ছা, হ্যাঁ। তো এটা হয়ে চিন্তা করতে পারে যে যখন এজেন্টটা কাজ করবে, তখন হয়তো আপনার যেটা হতে পারে যে তার পুরো কাজের অংশটা তার জানা নাই, কিন্তু সামনে যে অ্যাকশনটা নিবে সেইটুকু শুধু জানা আছে। কারণ ধরেন পুরো কাজটা যদি ধরেন 100টা স্টেটের মধ্যে হয়, তার হয়তো বা 5 থেকে 10টা স্টেট জানা আছে, অর্থাৎ পার্শিয়ালি জানে। ওইটা কমপ্লিট হলে তো তারপরে হয়তো বা তারপরে স্টেট গুলো জানতে পারবে। এভাবে হবে। আচ্ছা, তো আরেকটা আছে ডিটারমিনিস্টিক। তো ডিটারমিনিস্টিকটা হচ্ছে
নাম শুনে বুঝতে পারতেছেন, ডিটারমাইন করা। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে ডিটারমাইন করা, অর্থাৎ একদম সঠিকভাবে জানতে পারা, যে সে এক্স্যাক্টলি জানে যে এটা হচ্ছে, এটা হবেই। মানে কোনো যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক। ঠিক আছে? তো যেমন আমরা নর্মাল কনসেপ্টে যেটা জানি যে সূর্য পশ্চিম দিকে উঠে না, পশ্চিম দিকে অস্ত যায়, আর পূর্ব দিক থেকে উঠে। এটা ইউনিভার্সাল ট্রুথ, তো এটা ডিটারমিনিস্টিক, তার মানে এটা জি আসলে স্যার, হবেই। মানে পূর্ব দিকে উঠলে পশ্চিম দিকে অস্ত যাবে, এটা জানা কথাই এরকম। রাইট, রাইট। সো এটা হচ্ছে একদম ধ্রুব সত্য টাইপের। সো ডিটারমিনিস্টিক হচ্ছে এরকমটা কাইন্ড অফ, যে আপনি কি কি কাজ করতে হবে একদম ফুলি জানেন। আমাকে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হবে, ওই জায়গা থেকে ওই জায়গায় যেতে হবে, এবং এই এই কাজ করলে এই এই আউটকাম আসবে। সো আপনি টোটালি ডিটারমাইন্ড কাজটা গোল সম্পর্কে। আর স্টকাস্টিক হচ্ছে নামটা, স্টকাস্টিকটা হচ্ছে যে প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করতে হবে। সিম্পল ভাবে যদি বলি, প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন করতে হবে। মানে স্যার হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল এর মতো কিছু। হ্যাঁ, কাইন্ড অফ। সো এখানে আসলে আপনি ডিসিশনটা সরাসরি কনক্রিট ভাবে নিতে পারবেন না। যেমন আমরা অনেক সময় একটা কাজ করতে গেলে ইনডিসিশনে ভুগি, যে আমি কি এই কাজটা করব নাকি করব না, মনে সায় দেয় আবার সায় দেয় না। তো এটা হচ্ছে প্রবাবিলিস্টিক। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি একটা কাজ করার ডিসিশন নিয়ে ফেলি, তো তখন আমরা অনেক সময় এরকম কনফিউশনে পড়ে যাই। তো সেই কনফিউশনটাই হচ্ছে আমাদের, মানে আমাদের ভিতরে ম্যাথমেটিক্যাল তো ক্যালকুলেশন নাই, আমরা জাস্ট আমাদের ইন্টেনশনটাকে ফলো করি। কিন্তু একটা এজেন্টকে যদি আপনি এরকম সিচুয়েশনে ফেলে দেন, তাহলে তাকে আসলে কি করতে হবে? তাকে প্রবাবিলিটি আশ্রয় নিতে হবে সিম্পলি, যে কাজটা আমি কতটুকু করার সম্ভাবনা আছে বা কতটুকু না করার সম্ভাবনা আছে, সেটা তাকে ক্যালকুলেশন করতে হবে। সো ওই টাইপের এনভায়রনমেন্টটা হচ্ছে স্টোকাস্টিক এনভায়রনমেন্টের মতো করে কাজ করে। আর একটা আছে হচ্ছে এপিসোডিক। এপিসোডিক মানে হচ্ছে এক একটা পর্ব পর্ব করে অ্যাটমিক কাজ হবে। মানে অ্যাটমিক কাজ বলতে আমরা যেটা বুঝি, যে কাজটার কোনো অংশে ভাগ করা যাবে না। ঠিক আছে? সো এই কাজটা আপনার এপিসোডিক যেটা, তো সেটা হচ্ছে একটা পর্বে ভাগ, মানে নাটকের যেমন এপিসোড থাকে, এই নাটকে এই এপিসোডে এই অংশটা দেখানো হবে, তারপরের অংশে তারপরের অংশের বা পরের সিনের ঘটনা দেখানো হবে। মুভির ক্ষেত্রে একই রকম। So, এখানেও একই জিনিসই হচ্ছে, যে এপিসোডিক এর ক্ষেত্রে একটা সার্টেন স্টেট স্পেস সম্পর্কে আমরা জানি এবং ক্লিয়ারলি জানি। আমার মানে পুরা কাজটাকে ছোট ছোট কাজে ভাগ করা হয়েছে, এবং ছোট ছোট কাজটা কমপ্লিট হলে আস্তে আস্তে হয়তো পুরো কাজটা সম্পূর্ণ হবে। এটা হচ্ছে এপিসোডিক। এবং যে ছোট ছোট কাজগুলো যে আমরা ভাগ করলাম, আমি যদি একটু ছবি এঁকে দেখাই, তো এটা হচ্ছে পুরো একটা কাজ। তো এটার মধ্যে এরকম পার্শিয়াল কিছু এপিসোডে ভাগ করা আছে, এবং তারা হচ্ছে অ্যাটমিক। তাদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই বা কোনো ধরনের সামঞ্জস্য, কি বলে, ইন্টারডিপেন্ডেন্সি যেটা, কমিউনিকেশন, সেটা নাই। তো এটা এরকম যদি হয়, তাহলে এটাকে একটা একটা করে সলভ করলে সে হচ্ছে এপিসোডিক আকারে আগাচ্ছে। আর সিকোয়েন্সিয়াল যেটা, তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে কোনো এপিসোড ভাগ করা থাকবে না, মানে কোনো অ্যাটমিক কোনো পার্টস নাই এখানে। যা কাজ একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতেই হবে। সো এখানে এনভায়রনমেন্টের বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আহ, যেমন কিছু গেমের কথা বলা হয়েছে, এবং আর একটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং এর কথা বলা হয়েছে। সো একটু খেয়াল করে দেখেন, চেস উইথ ক্লক আর চেস উইদাউট এ ক্লক। হ্যাঁ, মানে এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে, আর ট্যাক্সি ড্রাইভিং। সো চেস উইথ ক্লক এবং চেস উইদাউট ক্লক, তো এটা আমাদের কি কোন কোন এনভায়রনমেন্টের সাথে সাপোর্ট করে? যেমন চেস উইথ ক্লক, ইট ইজ ফুলি অবজারভেবল, ইয়েস বলতেছে। চেস উইদাউট ক্লক, এটাও ফুলি অবজারভেবল। আচ্ছা, এখানে ক্লক বলতে যেটা বোঝাচ্ছে একটা টাইমার থাকে আর কি, মানে টাইমের। জি স্যার। স্যার, মানে আমরা যে খেলাটা অবজার্ভ করতেছি সেটা স্যার ঘড়ির সাথে তেমন কোনো সম্পর্ক নাই এরকম বোঝাচ্ছে। মানে হ্যাঁ, আমরা খেলা দেখতেছি, এখন ওই জায়গায় আমরা ঘড়ি দেখলেই কি আর না দেখলেই কি আমাদের তো কিছু আসে যায় না। আমরা তো আহ, খেলাটা পুরোভাবে দেখতে পারবো। না না না, ওইটা না, ওইটা না।
এখানে আরেকটা এআই ইস্যু আছে। এজেন্টটা টাইমিং মেনটেন করে ওই বিষয়টা আর কি। হ্যাঁ, এখানে একটা প্লেয়ারদের চাল দিতে একটা টাইম মানে মেনটেন করতে হয়, একটা সার্টেন টাইমের মধ্যে খেলাটা শেষ করার একটা চেস খেলা ইয়া থাকে। আর যদি সার্টেন টাইমের মধ্যে খেলা শেষ না হতে পারে তাহলে সেটা ড্র করে ঘোষণা করা হয় অনেক ক্ষেত্রে। এবং কোন প্লেয়ার কত আগে চাল দিচ্ছে সেটা কিন্তু আবার একটা মানে টাইমারও থাকে তাদের। আপনার যদি চেস খেলা দেখেন, ইন্টারন্যাশনাল চেস খেলা যেগুলো হয় বা যে কোনো লোকাল কম্পিটিশনও দেখতে পাবেন এরকম আছে। সো এটা হতে পারে। আর ট্যাক্সি ড্রাইভিং ডেফিনেটলি ফুলি অবজারভেবল না, কারণ আপনি গাড়ি চালাচ্ছেন বা কোনো একটা ট্যাক্সিতে আছেন, আপনি তো পুরো রাস্তার স্টেট সম্পর্কে আপনি আসলে জানেন না। ঠিক আছে, হয়তো আমরা কি বলে গুগল ম্যাপে দেখতেছি যে কি কি সিচুয়েশন হইতে পারে, কিন্তু ওটা তো আসলে একদম এক্স্যাক্টলি এটাই হবে এমনটা তো আপনি জানেন না। সামনের গাড়িটা যে নেক্সট ডানে মুভ করবে না এটা তো আপনি জানেন না আসলে। ঠিক আছে, তার মানে এটা আসলে ফুলি অবজারভেবল না। সো ডিটারমিনিস্টিক এর ক্ষেত্রে এটাও আসলে ডিটারমিনিস্টিক না, কারণ চেস খেলাও ডিটারমিনিস্টিক না, কারণ এক্স্যাক্টলি কি হবে সেটা আপনি জানেন না। সো এটা আসলে স্ট্র্যাটেজিক, মানে অপোনেন্ট কি চাল দিবে তার উপর বেস করে নেক্সট স্টেপ গুলো ডিটারমাইন করতে হবে। কিন্তু ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে দেখেন এটা আসলে ডিটারমিনিস্টিক না। কারণটা হচ্ছে যে এটা আপনি ওই যে যেটা বললাম, নেক্সট একটা গাড়ি যদি ডান দিকে যায় বাম দিকে যায় আপনি কি করবেন সেটা জি কিন্তু আপনি স্যার। ঠিক শিওর না, সো ডিটারমাইন করতে পারবেন না। সো এটা একটা কাইন্ড অফ স্টোকাস্টিকের মধ্যে চলে যাবে। তো এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করি, যে আমাদের যথেষ্ট সময় কম, এবার যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা হয়তো বাকি জিনিসগুলো বুঝতে পারবো। ঠিক আছে, এগুলো আপনি একটু পড়ে দেখবেন। জি স্যার। তো এখানে আগের জিনিসে আসছে এজেন্ট, ফাংশন এবং প্রোগ্রাম। অলরেডি আমরা জানি এজেন্ট হইতে হলে এজেন্টের ফাংশন থাকতে হবে এবং তার প্রোগ্রাম থাকতে হবে, অর্থাৎ আর্কিটেকচার এবং এজেন্ট ফাংশন এটা থাকতে হবে। একই জিনিস আবারও এখানে আসছে। তো এখানে একটা টেবিল করে দেওয়া হয়েছে জাস্ট সংক্ষেপে, মানে হাইলাইট করার জন্য। এটা আপনারা চাইলে মনে রাখতে পারেন, মানে এটা আগে যেগুলো পড়ছি আমরা সেটাকে সামারাইজ করে একটা টেবিলে নিয়ে আসা হয়েছে আর কি। মানে আগে যে বিভিন্ন এজেন্ট দেখছি তার পিইএএস ক্রাইটেরিয়া যা যা ছিল সেগুলোকে জাস্ট একটা টেবিল আকারে দেখানো হয়েছে। তো এটা আমরা অলরেডি ডিসক্রাইব করতেছিলাম। এক্সাম্পল গুলো আপনারা বই থেকে একটু পড়ে নিয়েন, এটা কঠিন কিছু না। মানে বিভিন্ন গেম বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এনভায়রনমেন্ট কি কি ধরনের হইতে পারে সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এটা অলরেডি আমরা জানি এজেন্ট হচ্ছে আর্কিটেকচার এবং প্রোগ্রামের সমষ্টি। তো এইটা এখানে আসতেছে কারণ হচ্ছে আমাদের এখন কিছু টাইপস এর এজেন্ট সম্পর্কে জানতে হবে। মানে এজেন্ট আমরা দেখলাম যে আর্কিটেকচার এবং প্রোগ্রাম থাকতে হবে, সেটা হচ্ছে বেসিক মানে জেনেরিক কনসেপ্ট। কিন্তু এর ভিতরে আরো অনেকগুলো পার্ট আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ধরনের বেসিক ক্যাটাগরির এজেন্ট আছে। প্রথমটা খেয়াল করে দেখেন, টেবিল ড্রাইভেন এজেন্টস। ঠিক আছে, টেবিল ড্রাইভেন এজেন্টস। পরেরটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্টস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এজেন্টস উইথ মেমোরি। এরপরে দেখেন এজেন্টস উইথ গোলস। এরপরে যে দেখেন ইউটিলিটি বেসড এজেন্ট। তো কোনটা আসলে কি আমি যদি সংক্ষেপে বলি, টেবিল ড্রাইভেন এজেন্ট মানে সহজে বোঝা যাচ্ছে যে এর একটা টেবিল থাকবে, মেমোরিতে কিছু একটা টেবিল থাকবে যেখানে কিছু ইনফরমেশন থাকতে পারে, নাম শুনে যেটা মনে হচ্ছে। সিম্পল রিফ্লেক্স এজেন্ট সেটা হচ্ছে কি রিফ্লেকশনের বেসিসে কাজ করবে। রিফ্লেকশন মানে কাইন্ড অফ প্রতিচ্ছবি বা অ্যাকশনস, মানে সে ইনভারনমেন্ট দেখতেছে এবং দেখে সে তার রিফ্লেকশন তৈরি করতেছে বা তার অ্যাকশনস নিচ্ছে। এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। আর আরেকটা হচ্ছে এজেন্ট উইথ মেমোরি। তো ডেফিনেটলি এজেন্টের কিছু মেমোরি থাকতে হবে। এখানে মেমোরি বলতে সব এজেন্টের মেমোরি আছে, কিন্তু এখানে মেমোরি বলতে যে পার্টিকুলারলি বোঝাবে হচ্ছে যে তার বিভিন্ন স্টেট স্পেসকে সেভ করে রাখার জন্য যে স্টোরেজটা দরকার সেটার কথা বোঝাবে। সামনে আসবে এক্সাম্পল আসবে ডেফিনেটলি। এজেন্টস উইথ গোল, তো এর কাজ হচ্ছে শুধুমাত্র গোলটা বা গোল ইনফরমেশনকে হোল্ড করা এবং সেই অনুযায়ী সেটাতে পৌঁছানোর জন্য কাজ করা। আর ইউটিলিটি বেসড এজেন্ট এটা একটু ডিফারেন্ট। এটাও অবশ্যই গোল আছে, এটা কাইন্ড অফ গোল বেসড এজেন্ট,
কিন্তু এটার গোলটা হচ্ছে ইউটিলিটিকে চেক আপ করা। ইউটিলিটি বলতে স্বাচ্ছন্দ্যতা বুঝায়, মানে আপনি একটা কাজ করে কতটা আনন্দ পাচ্ছেন বা তার একটা যে উপযোগিতা, ঠিক আছে, সেটাকে বলা হয় ইউটিলিটি। আমরা নেক্সটে এটার এক্সাম্পল সহ ডেসক্রিপশন আছে, সেটা আমরা দেখব। সো টেবিল ড্রাইভেন এজেন্ট, এটার একটা সুডো কোড দেওয়া আছে। কোডটা তো দেখতে পাচ্ছি, তাই তো? আমার এখানে একটু ইন্টারনেট কানেকশন সমস্যা হচ্ছে মাঝে মাঝে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো টেবিল ড্রাইভেন এজেন্টের ক্ষেত্রে যে জিনিসটা থাকতে হবে, মূল কথাটা হচ্ছে যে একটা লুকআপ টেবিল থাকতে হবে। ঠিক আছে, লুকআপ টেবিল থাকতে হবে, অর্থাৎ আপনাকে কি কি কাজ করতে হবে বা কি কি অ্যাকশনস নিতে হবে তার একটা লুকআপ টেবিল থাকবে। আমরা লুকআপ টেবিল সম্পর্কে এক জায়গাতে পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে কম্পিউটার আর্কিটেকচার অথবা মাইক্রো প্রসেসরের মধ্যে হয়তো লুকআপ টেবিল সম্পর্কে পড়া হয়েছিল, মনে আছে? না স্যার। না এটা স্যার। সঠিক খেয়াল নেই স্যার, একটু রিক্যাপ করলে ভালো হতো। আচ্ছা, লুকআপ টেবিলটা হচ্ছে যে একটা সার্টেন অ্যাকশনস নিতে হবে, মানে সার্টেন কমান্ড আসছে, কমান্ড আসলে কোন অ্যাকশনটা নিতে হবে ওই অ্যাকশনটা কমান্ডের এগেনস্টে টেবিলে স্টোর করা থাকতো। ঠিক আছে, মনে করেন এটা মনে হয় মাইক্রো কন্ট্রোলার ছিল, ধরেন আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড করতে হবে, অ্যাড এক্স ডিএক্স। তো লুকআপ টেবিলে খুঁজতে হবে যে অ্যাড এর জন্য যে মেশিন কি বলে কোড, যেটা সেটা খুঁজে বের করা, এবং অ্যাডটা খুঁজে পেলে কোন কোন রেজিস্টার গুলো নিয়ে কাজ করতে হবে সেটার একটা অ্যাকশনস বলা থাকে, যে অমুক অমুক রেজিস্টার নিয়ে কাজ শুরু করতে হবে, এবং যোগ করে কোথায় রাখতে হবে সেটাও কিন্তু লুকআপ টেবিলে বলা থাকে। ঠিক আছে, মানে একটা টেবিল থাকে যেটাতে অ্যাকশনস থাকে, অ্যাকশনের সেট থাকে আর কি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি সংক্ষেপে ভাবে বলি, ধরেন একটা টেবিল আছে, টেবিলের ডানে যাও বামে যাও, তারপর হচ্ছে পিছনে যাও সামনে যাও, এই ধরেন চারটা স্টেট বলা আছে। তো এখন কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে তার জন্য আলাদা একটা টাস্ক ডিফাইন করা আছে, যে এই কাজটা হলে ডানে বা বামে যেতে হবে। কারণ এখানে হচ্ছে কি বলে স্টেট আছে, এটা আমি দিলাম স্টেট, আর এটা হচ্ছে অ্যাকশন। ঠিক আছে, সো কোন স্টেটটা এখন মিলতেছে বা এখন এজেন্টটা কোন স্টেটে আছে সেটা টেবিলে লুক আপ করতে হবে। কারণ আমি হচ্ছে 2 নাম্বার স্টেটে আছি, 2 নাম্বার স্টেটে আসলে থাকলে টেবিল ওয়াইজ সেটা লুক আপ করবে, লুক আপ করার পরে এই অ্যাকশন সেটে যেটা আছে সেটাকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, এই যে এখানে খেয়াল করে দেখেন, পারসেপ্ট করতেছে কোন স্টেটে আমি আছি, সেই স্টেটের ভিতর যেহেতু টেবিলটার ভিতর স্টেট গুলো জমা রাখা আছে, সো অমুক নাম্বার রোতে যাব, অমুক নাম্বার রোতে যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা রিটার্ন করবে আর কি। ঠিক আছে, এখানে অ্যাকশনটা রিটার্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেবিল ড্রাইভেন এজেন্ট, অর্থাৎ তার টেবিলের মধ্যে স্টেট এবং অ্যাকশনের একটা লুকআপ টেবিল আছে স্টোর করে রাখার জন্য। ওকে, সো এটার হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। তো সিম্পল রিফ্লেক্স এজেন্ট আসলে খুবই সিম্পল। কি করতেছে খেয়াল করে দেখেন, এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করে ডেটাগুলো নিচ্ছে সেন্সরের মাধ্যমে। হ্যাঁ, তো সেখানে সে ডিসাইড করতেছে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লুক লাইক নাও, মানে এখন আমার এনভায়রনমেন্টটা কিরকম অবস্থায় আছে। সো সেটা দেখতেছে এবং দেখার সাথে সাথে সে অ্যাকশন নেওয়ার ট্রাই করতেছে, যে হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও। ঠিক আছে, এবং এই অ্যাকশনটা নেওয়ার জন্য তার যে বেসিক নলেজ রাখার যে জায়গাটা, কন্ডিশন রুলস, যেটা কন্ডিশন অ্যাকশন রুলস, এটা হচ্ছে রুল বেস সিস্টেম। সো এটা হইলে ওইটা করতে হবে, কাইন্ড অফ হচ্ছে এই ধরনের এজেন্ট এটা, যে এখন ট্রাফিক লাইট রেড, সাথে সাথে আমি রেড দেখছি, আমার ইফ এলস রুলস বা কন্ডিশন রুলস যেগুলো আছে সেগুলোকে ম্যাচ করব, ট্রাফিক লাইট রেড, তাহলে অ্যাকশন হচ্ছে থেমে যেতে হবে। তো হচ্ছে এটা হচ্ছে জাস্ট অ্যাকশন, সিম্পল রিফ্লেক্স এজেন্ট। আমি এনভায়রনমেন্ট থেকে দেখবো, সাথে সাথে অ্যাকশন নিব, রুল ম্যাচ করব, ম্যাচ করে অ্যাকশন নিব, অ্যাকশন নিয়ে সেটা আবার এনভায়রনমেন্টে প্রতিফলিত হবে। তো ধরেন আমি গাড়ি চালাচ্ছি, ট্রাফিক লাইট হঠাৎ করে রেড হয়ে গেছে,
এটা যদি এআই কোনো সফটওয়্যার থাকে, সেখানে রেড লাইট দেখছে, সাথে সাথে সে তার সেন্সরের মাধ্যমে দেখলো, দেখে সেখান থেকে ডিসিশন নিল, কন্ডিশন অ্যাকশন রুলস অ্যাপ্লাই করে, এবং সাথে সাথে গাড়িটাকে ব্রেক করে দিল। এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। দেখলো, ডিসিশন নিল, এক্সিকিউট করলো। সো এখানেও এখানে যেটা থাকবে, এটাও খুবই সিম্পল একটা জেনেরিক সুডো কোড এখানে আছে। যে দেখেন, এটার ইনপুট হবে হচ্ছে সে যা দেখতেছে সেটা, এবং সেই দেখার সাথে মানে সেই স্টেট স্পেসটা যেটা অবজার্ভ করলো, সেটাকে সে রুলস এর মধ্যে ফেলবে। ওই যে আমাকে কি করতে হবে, ইফ এলস রুলস এর মধ্যে, ইফ অমুক তাহলে সেটা, ইফ অমুক তাহলে ওইটা। হ্যাঁ, তো কোন রুলসটা তার জন্য এখন ম্যাচ করতেছে, সেই রুলসটা দেখে সেই রুলসটাকে সে অ্যাকশনে এক্সিকিউট করবে। এটাই, এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। আরেকটা আছে, সেটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেটস। মানে রিফ্লেক্স এজেন্টই, কিন্তু এখানে কিছু স্টেট সে রেখে দিবে। ঠিক আছে, অর্থাৎ দেখে সাথে সাথে সে ডিসিশন নিবে, জিনিসটা এমন হবে না। তার দেখাতে মানে অবজার্ভ করবে, অবজার্ভ করার পরে যে এখানে সিম্পল রিফ্লেক্সে যেটা করতো, অ্যাকশন রুলস ম্যাচ করতো, সাথে সাথে এক্সিকিউট করতো। এখন সেটা না করে অবজার্ভ করবে, অবজার্ভ করে সেই স্টেটটাকে সে জমাও রাখবে ভিতরে, এবং প্রিভিয়াস কোন স্টেটগুলো আমি নিছিলাম সেটারও একটা ইম্প্যাক্ট থাকতে হবে এখানে। ঠিক আছে, প্রিভিয়াসলি যদি আমি একটা কোনো রেড লাইটে থেমে থাকছিলাম, তাহলে আমাকে নেক্সট রেড লাইট দেখলেও থামতে হবে, এরকম একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। অনেক সময় রেড লাইট দেখে নাও থামার পসিবিলিটি তৈরি হতে পারে। ঠিক আছে, তো তার মানে যেটা হচ্ছে যে আমার প্রিভিয়াস স্টেটও জমা রাখতে হবে, এবং আমি বর্তমানে যে স্টেটে আছি সেটা কোন স্টেটে আছি, বা সেটাতে কি অ্যাকশন নিছি, বা সেটা স্টেট স্পেস কিভাবে ছিল, সেটাও স্টোর করে রাখতে হবে। এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেটস। এই স্টেট গুলো জমা রাখার রিজনটা হচ্ছে যে আমার যে এনভায়রনমেন্টটা সেটা কিভাবে ইভলভ হচ্ছে। এই যে একটু খেয়াল করে দেখেন, হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস। এখানে ওয়ার্ল্ড বলতে কিন্তু আসলে পুরা পৃথিবী না, এখানে ওয়ার্ল্ড বলতে ওই এজেন্টটা বর্তমানে যে এনভায়রনমেন্টে আছে সেটাকে বোঝানো হচ্ছে। সো স্টেট স্পেস জমা রাখার এটাই একমাত্র উদ্দেশ্য, যে তার কিভাবে চেঞ্জটা হচ্ছে এনভায়রনমেন্ট গুলা, সেটা একটা হিস্ট্রি রাখতে হবে। দেন তার বাকি যে ডিসিশন অ্যাকশনস নেওয়ার, সেটা যেটা বেটার হয় সেটা নেবে সে। আচ্ছা, সো এখানেও একই, যেহেতু এটা সিম্পল রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেট, সো এখানেও আসলে একই জিনিসই থাকবে। তো এখানে জাস্ট একটা এক্সট্রা প্যারামিটার আসবে, সেটা হচ্ছে স্টেট এবং তার অ্যাকশনস। ঠিক আছে, আগে যেটা ছিল এখানে শুধুমাত্র স্টেট আর হচ্ছে পারসেপ্ট ছিল, মানে ইনপুট হিসেবে শুধুমাত্র পারসেপ্ট ছিল, আর কিছু ছিল না। কিন্তু রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেটের ভিতরে স্টেটও ইনপুট হিসেবে থাকবে, অ্যাকশনসও থাকবে, এবং পারসেপ্ট এর রেজাল্টও থাকবে। কারণ হচ্ছে তার স্টেটকে আপডেট করার প্রয়োজন হতে পারে। সো আগে কোন স্টেটে ছিল সেটা তাকে জানতে হবে, সেটা জেনে যদি তার প্রয়োজন হয় তাকে সেই স্টেটে আপডেট করে নিতে হবে। এটা ধরেন যে আমার ট্রাফিক লাইট রেড লাইট ছিল, এই ট্রাফিক লাইট রেড লাইট ছিল, এখন কোনো একটা কারণে গ্রিন লাইট থেকে সাথে সাথে আবার রেড লাইটে কনভার্ট হয়ে গেছে। মানে আমি গাড়ি ছাড়ার আগে সেটা ট্রাফিক লাইট আবার রেড লাইটে কনভার্ট হয়ে গেছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তো বিষয়টা হচ্ছে কি, আমার আগের স্টেট ছিল রেড লাইট, কিন্তু রেড লাইট চেঞ্জ হওয়ার সাথে সাথে আবার রেড লাইট আসছে। তো এই স্টেট স্পেসটা আমাকে যদি আবার আপডেট করতে হবে, আমার আগে আবার আপডেট করে আবার আমাকে দাঁড়ায় যেতে হবে। হয় হতে পারে সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, বা সামনে কোনো আনঅ্যাকসেপ্টেবল কোনো এনভায়রনমেন্ট বা কোনো অকারেন্স ঘটছে। So এই কারণে আসলে এই স্টেটটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট। তো বাকি স্ট্রাকচার আসলে সিম্পল রিফ্লেক্স এজেন্টের মতোই। আর একটা আছে হচ্ছে গোল বেসড এজেন্ট। তো গোল বেসড এজেন্ট হচ্ছে যেটা যেটা করবে, সহজে বোঝা যাচ্ছে যে একটা গোল থাকবে তার, এবং সেই গোলটা ফুলফিল হচ্ছে কিনা সেই অনুযায়ী সে তার অ্যাকশনস গুলা বা তার ডিসিশন গুলা নিবে। এবং গোলে যদি পৌঁছাতে না পারে, তাহলে
ইভালুয়েট করবে যে আমার নেক্সট কোন কাজটা করা দরকার ছিল, ঠিক আছে, এবং সে অনুযায়ী সে ডিসিশন নেবে। অর্থাৎ সে এনভায়রনমেন্ট থেকে সেন্সগুলো ডেটা সেটাকে বিভিন্ন স্টেট স্পেসের মধ্যে রাখলো, বা সে স্টেট স্পেস থেকে ডিসিশন নিল। তারপর সে চেক করবে আমি একটা অ্যাকশন নিছিলাম, ধরনের কোনো একটা অ্যাকশন নিচ্ছি সেটা নেওয়ার ফলে আমি কি গোলে পৌঁছাইছি কিনা। হ্যাঁ, এই জায়গাতে চেকের বিষয় আসবে যে আমি কি গোলে পৌঁছাইছি নাকি পৌঁছায় নাই। যদি গোলে পৌঁছায় না থাকে আবার আমাকে নতুন করে অ্যাকশন নিতে হবে, বা নতুন কোনো অ্যাকশন ডিসিশন নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমার এটা হচ্ছে কি বলে গোলে পৌঁছাবো না, ততক্ষণ পর্যন্ত এটা একটা লুপ আকারে চলতে থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে গোল বেসড এজেন্ট। তো আগের গুলো কিন্তু কোনো গোল ছিল না, আগেরটা হচ্ছে জাস্ট রিফ্লেক্স এজেন্ট। মানে রিফ্লেক্স এজেন্ট এবং গোল বেসড এজেন্টের পার্থক্য কিন্তু খুবই সিম্পল। রিফ্লেক্স এজেন্টে যা দেখতেছি সেটার উপর অ্যাকশন নিতেছি, আর গোল বেসড এজেন্ট হচ্ছে আমার একটা টার্গেট ফিক্সড করা আছে, ওই টার্গেটে না যাওয়া পর্যন্ত আমাকে কাজ করে যেতে হবে। এটা হচ্ছে রিফ্লেক্স এজেন্ট এবং গোল বেসড এজেন্টের পার্থক্য। নেক্সট আছে হচ্ছে আমাদের ইউটিলিটি বেসড এজেন্ট। তো ইউটিলিটি বেসড এজেন্টটা আমাদের ওই যে গোল বেসড এজেন্টের মতোই। হ্যাঁ, এই সব এজেন্টই কিন্তু আস্তে আস্তে ইভলভ হচ্ছে, একটু খেয়াল করলে দেখতে পাবেন সব স্ট্রাকচারই মোটামুটি সেম, জাস্ট এজেন্টের ভিতরে কিছু জিনিস অ্যাড হচ্ছে। প্রত্যেকটা এজেন্টের ভিতরে কিছু না কিছু জিনিস আপডেট হচ্ছে। যেমন এখানে সিম্পল রিফ্লেক্স এজেন্টে কিছুই ছিল না, পরে যখন সিম্পল রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেট তখন এখানে স্টেট স্পেস অ্যাড হয়েছে, বা স্টেটের ইনফরমেশন। তারপর যখন আমরা গোল বেসড নিচ্ছিলাম তখন আবার এই যে গোল চেকিং এর একটা বিষয় আসতেছে। তো সো স্টেট গুলো অবশ্যই থাকতে হবে। আবার যখন ইউটিলিটি বেসড এজেন্ট চিন্তা করব সেখানেও একই জিনিসই থাকবে। গোল বেসড এজেন্টের জায়গায়, সরি, গোলের জায়গায় এখন হচ্ছে ইউটিলিটি চিন্তা করতে হবে। সো ইউটিলিটি আমি আগেই একটু এখানে হিন্ট দিছিলাম যে ইউটিলিটি মানে হচ্ছে যে আমি কতটুকু সন্তুষ্ট একটা কাজের, বা একটা জিনিস করার মাধ্যমে তার উপযোগিতা আমার কতটুকু হয়েছে। যেমন আমি একটা ইউটিলিটি আসলে মেজার করা যায় না, ঠিক আছে, ইউটিলিটি মেজার করা যায় না, এক্স্যাক্টলি মেজার করা যায় না, কিন্তু তার একটা রূপরেখা পাওয়া যেতে পারে। অর্থাৎ আমি এখন আইসক্রিম খাবো, এখন আমি আইসক্রিম খাওয়ার ফলে কতটুকু আনন্দিত হয়েছি, এটা কিন্তু মেজারমেন্টের কোনো ওয়ে নাই। কিন্তু এক্স্যাক্টলি মেজারমেন্ট না করতে পারলেও আমরা একটা স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারি যে হ্যাঁ আমি এতটুকু হ্যাপি হইতে পারছি। তো ইউটিলিটি ক্যালকুলেশন করার অনেকগুলা ফ্যাক্টর আছে, মানে ইউটিলিটি শুধুমাত্র একটা প্যারামিটার উপর বেস করে হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। যেমন আমরা বিভিন্ন নেটওয়ার্কিং প্রবলেমের ক্ষেত্রে ইউটিলিটি আসলে যেভাবে মেজার করি সেটা হচ্ছে কস্টের একটা ইউটিলিটি আছে, এনার্জির একটা ইউটিলিটি আছে, টাইমের একটা ইউটিলিটি আছে। হুম, সো কেউ কোনো কাজ যদি খুব কম টাইমে সলভ হতে পারে তাহলে তার টাইম ইউটিলিটি ভালো, কোনো কাজ যদি কম এনার্জিতে সলভ হতে পারে তাহলে তার এনার্জি ইউটিলিটি ভালো। হ্যাঁ, আবার কোনো কাজ যদি অনেক কি বলে ইফিশিয়েন্টলি আমরা করতে পারি, কস্ট ইফিশিয়েন্টলি মানে কম খরচে, তাহলে তার কস্ট ইউটিলিটি ভালো। সো এইভাবে সবগুলা প্যারামিটারকে আসলে কম্বাইন করে একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার মাধ্যমে একটা ইউটিলিটি ক্যালকুলেশন করা যেতে পারে রিয়েল লাইফে। সো সোজা কথা ইউটিলিটি হচ্ছে যে আমি কোন একটা পার্টিকুলার স্টেট স্পেসে আছি, এই স্টেট স্পেসে আমি কতটুকু হ্যাপি আছি। সো সেই হ্যাপিনেস মেজারমেন্টটাই হচ্ছে আমার ওই স্টেটের ইউটিলিটি। সো তার মানে ইউটিলিটি বেসড এজেন্টের যে গোলটা হবে বা যে কাজটা তাকে করতে হবে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা, মানে হ্যাপিনেসটাকে সে ম্যাক্সিমাইজ করতে পারতেছে কিনা, এটাই হবে তার মেন এনশিওর করার কি বলে গোল। ঠিক আছে, এজেন্টের টাইপগুলো তো বুঝতে পারতেছি, কোশ্চেন থাকলে কিন্তু করতে হবে। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে আমাদের, এটা সম্ভবত লাস্ট, হ্যাঁ, নেক্সট আছে হচ্ছে লার্নিং বেসড এজেন্ট। তো লার্নিং বেসড এজেন্ট এটা খুব সহজে আমরা বুঝতে পারতেছি, এই এজেন্টটা হচ্ছে কাজ হবে লার্ন করা। আমার এনভায়রনমেন্ট যেটা আছে সে এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে সে লার্ন করবে।
শিখবে কি কি জিনিস করা যেতে পারে বা কি কি জিনিস তার চেঞ্জ করতে হবে। মানে আমরা আসলে আমাদের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু আসলে কাইন্ড অফ লার্নিং বেসড ইউটিলিটি, লার্নিং বেসড এজেন্ট। কারণটা কি, আমরা ছোটবেলা থেকেই আমাদের লার্নিংটা শুরু হয়েছে, এবং লার্নিংটা আসলে ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ইশারা, কথাবার্তা শোনা, মানুষের আশেপাশে মানুষদের থেকে ভয়েস শোনা, তাদের থেকে চিনতে পারা আস্তে আস্তে। ঠিক আছে, তো আমরা কিন্তু লার্নিং বেসড ইউটিলিটিতে আছি। খুব সহজ একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি মানে ছোট বাচ্চার কথা চিন্তা করেন। ছোট বাচ্চা কে আপনি চিনাতে চাচ্ছেন যে এই অমুক একটা লোক, সে হচ্ছে ছোট বাচ্চাটার নানা। ঠিক আছে, বা দাদা, যেটাই হোক না কেন। তো কিভাবে আসলে শেখানো যেতে পারে বাচ্চাটাকে? কি মনে হয় আপনাদের? এই আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার এভাবে বোঝা যেতে পারে যে সেই লোকটাকে তার সামনে রেখে আহ, ইশারা দিয়ে বুঝাইতে হবে, বা ভয়েসের মাধ্যমে বলা যে এটা তোমার দাদু হয় বা নানু হয়। এই তো স্যার। রাইট। তো তার মানে আসলে তাকে সামনে রেখে মানে দেখাইতে হবে, এবং তাকে উচ্চারণ করতে হবে একটা, মানে আমরা তাকে শিখাই কিভাবে, আমরা ছোট বাচ্চাদের আসলে যেভাবে শিখে একটা ওয়ার্ড বারবার তাকে স্যার আমরা অথবা বলতে থাকি। এটাও বলা যায় যে এটা হচ্ছে আমার বাবা, আমাদের পিকচার আর কি, আমার বাবার সাথে আমার পিকচার। তো আমার বাবা হচ্ছে, আমার বাবাকে তুমি নানা ডাকবা, এইভাবেও বলা যায় তাকে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। হ্যাঁ, ডেফিনেটলি সেটা করা যাবে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আসলে যেটাই হোক না কেন আপনাকে সামনে নিয়ে এসে তাকে দেখাইতে হবে যে এটা হচ্ছে অমুক, মানে ওই ওয়ার্ডটা বারবার উচ্চারণ করতে হবে। অর্থাৎ কোন একটা লোক বা বয়স্ক লোককে আপনি যদি মানে নানাকে যদি তার সামনে নিয়ে এসে জাস্ট বলেন যে এটা হচ্ছে নানা নানা, এটা মানে একটা ওয়ার্ডে ইমফাসাইজ দেওয়া হচ্ছে, তাহলে সে সেই ওয়ার্ডটা শেখার চেষ্টা করবে এবং সেটা বলার চেষ্টা করবে। তো এখন মজার বিষয় হচ্ছে যে এখন সে যে কোনো বয়স্ক লোককে দেখলে কিন্তু সে নানা বা দাদা বলতে পারে, তাহলে সেটা কেন ঘটতেছে? মানে স্যার সেম স্ট্রাকচার একটা ব্যাপার, আর আরেকটা হচ্ছে যে ওই যে সে একই ওয়ার্ড বারবার শিখছে, দ্যাটস ওয়াই ওই ওয়ার্ডটাই বারবার রিপিট করছে। স্যার তার নলেজের মধ্যে ওই ওয়ার্ডটাই চলে গেছে যে এরকম রাইট। মানে মানুষকে দেখলে নানা বলতে হবে। হ্যাঁ, মানে সে ওই নানা ওয়ার্ডের সাথে এখন সে নিজে থেকে কিন্তু কিছু লার্ন করে ফেলতেছে। মানে জি আমি এটা স্যার। যেন এটা এই জন্য নিয়ে আসতেছি যে একটু খেয়াল করে দেখেন, সে পারসেপ্ট করতেছে সেন্সরের মাধ্যমে। তাকে একটা ওয়ার্ড শেখানোর কথা বলা হচ্ছে, সে সে জিনিসটা হচ্ছে কি যে লার্নিং এনভায়রনমেন্টে বা তার যে মেমোরি আছে সেটার মধ্যে প্রসেস করবে। হ্যাঁ, এই নলেজটা, সেই যে ওয়ার্ডটা, সেটাকে নলেজ হিসেবে তার লার্নিং এনভায়রনমেন্টে মস্তিষ্কে যাবে। এখন গেছে ভালো কথা, সে শিখছে নানা ওয়ার্ডটা। এখন ঘটনা হচ্ছে সে আরেকজনকে নানা বলা শুরু করছে, বা কোনো বয়স্ক লোককে দেখলে তার নানা দাদা বলা শুরু করছে। কারণটা হচ্ছে সে আসলে জানে না যে কাদেরকে আসলে নানা বলতে হবে বা দাদা বলতে হবে, কারণ মানে তার সম্পর্কের যে বিষয়টা সে আসলে সেটা জানে না। সে মনে করতেছে হয়তো বা এরকম বয়স্ক কাউকে দেখলে আমাকে হয়তো বা এভাবে বলতে হবে, যে এরকম বয়স্ক কেউ থাকলে তাকে নানা বা দাদা বলতে হয়। এটা হয়তো বা সে জানতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনি শুধরায় দিবেন যে না, সে আসলে নানা বা দাদা না, সেটা হচ্ছে যে ক্রিটিক এন্টিটি। ঠিক আছে, মানে আপনি তাকে শুধরায় দিচ্ছেন, ক্রিটিক করতেছেন বা ক্রিটিসিজম করতেছেন, এই ওকে নানা বলতেছে কেন, এই ওকে দাদা বলতেছে কেন, এভাবে বলা যাবে না, ইনি নানা না, ইনি হচ্ছে শুধুমাত্র নানা। তার মানে কি একটা পারফরমেন্সে ক্রিটিসিজম আছে বা তার একটা বেটার সমালোচনা আছে। হলো। জি স্যার, পারফরমেন্সটা বেটার করার জন্য। হ্যাঁ, তার মানে সেখান থেকে আবার ফিডব্যাক আসতেছে। ফিডব্যাক এসে তখন সে তার চেঞ্জ, যে লার্নিং এনভায়রনমেন্টটা ইয়ে আছে সেটাকে আবার চেঞ্জ করতে পারে। তো তখন সেটা শিখে, নতুন করে শিখলো, শিখে সেটাকে তার নেক্সট পারফরমেন্স এলিমেন্ট যেটা আছে, সো তখন সে হয়তো আপডেট করবে আর কি। ঠিক আছে, এবং এখানে আরো কিছু বিষয় আছে, ওই উদাহরণের সাথে হয়তো বা যাবে না। তো লার্নিং গোলসটা আমাদের প্রবলেম যেটা ছিল সেটাকে, প্রবলেম জেনারেটরটাকে স্যাটিসফাই করতেছি কিনা, বা যে প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করছিলাম সেটাকে স্যাটিসফাই করতেছি কিনা, সেটার একটা প্রসেসিং এর বিষয় আছে, এবং সেটার আউটকাম টোটালি যাবে হচ্ছে পারফরমেন্স এলিমেন্টের ভিতরে। হ্যাঁ, এবং তারপরে পারফরমেন্স এলিমেন্টের ভিতর থেকে ফাইনাল অ্যাকশনস গুলো আউটপুট হিসেবে এনভায়রনমেন্টে যাবে। সো এইটা হচ্ছে লার্নিং বেসড এজেন্ট। মানে
সোজা কথায় লার্ন করবে তার, এবং লার্ন করার ক্ষেত্রে যদি পারফরমেন্স মেজারমেন্টের জন্য ক্রিটিসিজম এন্টিটি থাকবে। যদি পারফরমেন্স ভালো হয় তাহলে ক্রিটিসিজম এন্টিটি বলবে যে হ্যাঁ ভালো, পজিটিভ। যদি একটু খারাপ হয় তাহলে ক্রিটিসিজম এনভায়রনমেন্ট তার নেক্সট ওরকম ভাবে ফিডব্যাক দিবে, এবং সে প্রয়োজন হলে সেটাকে তার গোল বা প্রবলেম যেটা ছিল সেটার চিন্তা করে সেটা তার নলেজকে আপডেট করবে। এটাই হচ্ছে আসলে লার্নিং বেসড এজেন্ট। আর এখানে প্রবলেম জেনারেটরের কাজটা কি আরেকবার একটু বলবেন? প্রবলেম জেনারেটর হচ্ছে যে আমি যে জিনিসটা লার্ন করলাম, আমার সেই প্রবলেম জেনারেটরটা, মানে আমি যে প্রবলেমটা ফেস করতেছি জি স্যার। সেই প্রবলেমটার সলভ হচ্ছে কিনা, ঠিক আছে, লার্নিং গোলসটা আমি মিটিগেট করতেছি কিনা আমার এই প্রবলেম যে ইয়াটাকে, এন্টিটিটাকে, মানে প্রবলেমের যে ডেফিনেশনটা সেটাকে, বা নেক্সট নতুন কোনো প্রবলেম সেখান থেকে জেনারেট হচ্ছে কিনা। যেমন এই যে একটু আগে বললাম যে যে কাউকে দেখে নানা দাদা বলা শুরু করছে, তো তার মানে কি সে জানে না। তো তাহলে তাকে যখন আপনি ক্রিটিসিজম করবেন বা তাকে যখন আপনি ফিডব্যাক দিবেন তখন সে বলবে যে আচ্ছা এখানে নতুন একটা প্রবলেম তৈরি হয়েছে। তাহলে সে তখন বুঝতে পারবে যে আমার এখানে একটা নতুন প্রবলেম তৈরি হচ্ছে, তো মানে অর্থাৎ স্যার এখানে কি ক্রিটিক সেশন যেটা ওইটার মধ্যে তো মানে বলতেছে যে এটা প্রবলেম, ওইটা কি আসলে প্রবলেম নাকি এটার রেজাল্টটা কি প্রবলেম জেনারেটরে আসবে হ্যাঁ, এরকম কিছু? ক্রিটিসিজম হচ্ছে আলাদা একটা এন্টিটি, সেখানে আচ্ছা জাস্ট ফিডব্যাক দিচ্ছে। ফিডব্যাকটা যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনার মনে হবে যে আচ্ছা ক্রিটিসিজমটা পজিটিভ বা নেগেটিভ যেটা আসুক না কেন, আমার এটা হচ্ছে একটা প্রবলেম ফেস করতেছি। মানে ক্রিটিসিজম যদি নেগেটিভ হয় তার মানে কি আমার এখানে একটা প্রবলেম আছে, তো আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আচ্ছা আমার তো এখানে একটা প্রবলেম হচ্ছে, তো আপনি আইডেন্টিফাই করবেন যে ওইটার কোন উপরে জায়গাটা হচ্ছে প্রবলেম বেস হচ্ছে। করে আইডেন্টিফাই যে করবো ওইটা। জি হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। তো এরপর হচ্ছে পারফরমেন্সের বিষয়টা আসবে, এবং ফাইনালি অ্যাকচুয়েটারের মাধ্যমে এনভায়রনমেন্টে আউটপুটটা যাবে। সো ওভারঅল এই হচ্ছে আমাদের আসলে সেকেন্ড যে চ্যাপ্টার ছিল, বিভিন্ন এজেন্টস, তার ডেসক্রিপশন এবং স্ট্রাকচারস, বিভিন্ন এজেন্টের স্ট্রাকচারস। সো আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল সেটা মোটামুটি শেষ। তো এই চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, স্যার আপাতত নাই, স্যার আবার আপাতত নাই, পরে দেখতে স্যার হবে একটু। জি দেখে স্যার। যদি জি। থাকে, জি।